আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর সেই সঙ্গে ভিডিওতে লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। চলো দেখে নিয়ে আজকের মূল ভিডিওটি। দেখো, সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 এটি তুলে ধরবো। তার আগে প্রশ্নের প্যাটার্ন এবং সিলেবাস এটিও তোমাদের সামনে উপস্থাপন করব। আর সেই সঙ্গে ভিডিওর শেষে তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপির যে ডেমো, সেই ডেমোটিও তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে এডুকেশন মেজরের জন্য, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট নোটস পেয়ে যাবে একটি পেপারের। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে উপকৃত হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ বিভিন্ন জায়গায় তোমরা নোটস সংগ্রহ করতে যাও এবং এই নোটস সংগ্রহ করার জন্য তোমাদের অনেক টাকা খরচ করতে হয়। তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। তোমরা হিসাব করলেই নিজেরাই বুঝতে পারবে তোমাদের কত টাকা খরচ হয়। আর সেখানে তোমরা মাত্র 250 টাকায় তোমরা একটি কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাচ্ছ। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। তাহলে এবার চলো দেখে নিই। প্রথমে প্রশ্নের প্যাটার্নটি তোমাদের সামনে তুলে ধরবো, কী কী ধরনের তোমাদের প্রশ্নের হতে পারে, কী ধরনের প্রশ্নের প্যাটার্ন সেটি দেখে নাও। 1 নম্বর দাগে 2 মার্কের 14টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এই ধরনের তোমাদের প্রশ্নের প্যাটার্ন হবে, তোমরা দেখে নিতে পারো। তবে ইউনিভার্সিটি প্রশ্নের প্যাটার্ন যখন তখন পরিবর্তন করতে পারে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। তোমাদের এখানে সিলেবাস তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে, আমরা সেটি বাংলা ট্রান্সলেট করেছি, অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই আমি তোমাদের সামনে এই সিলেবাসটি তুলে ধরছি। তোমরা ইংলিশ তোমাদের কাছে আছে, আমি শুধু বাংলা অংশটি পড়ে যাচ্ছি। এখানে দেখো, ইউনিট 1-এ রয়েছে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার অর্থ, প্রকৃতি এবং পরিধি। তারপরে ইউনিট 1-এর এ বিভাগে রয়েছে শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি। বিএ রয়েছে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য। সিএ রয়েছে শিক্ষার সংস্থা, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, আর প্রথাগত, অপ্রথাগত এবং অনানুষ্ঠানিক। এরপরে রয়েছে ইউনিট 2-এ তোমাদের রয়েছে, দেখো, ইউনিট 2-এ স্কুল অফ ফিলোসফি অ্যান্ড দেয়ার এডুকেশন কন্ট্রিবিউশন, অর্থাৎ দর্শনের স্কুল এবং তাদের শিক্ষাগত অবদান। এটি তোমাদের এবার সিলেবাসের রয়েছে। দেখো, ইউনিট 2-এর এ বিভাগে রয়েছে ভারতীয় দর্শনশাস্ত্র, বেদান্ত, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। আর বিয়ে রয়েছে পাশ্চাত্য দর্শনের স্কুল, অর্থাৎ আদর্শবাদ, বস্তুবাদ, বাস্তববাদ এবং প্রয়োগবাদ। এরপরে সিএ রয়েছে গ্রেট এডুকেটর্স অ্যান্ড দেয়ার এডুকেশনাল ফিলোসফি, যেমন স্বামী বিবেকানন্দ, আর রবীন্দ্রনাথ ট্যাগোর, রুশো অ্যান্ড জন ডিউই, অর্থাৎ মহান শিক্ষাবিদ ও তাদের শিক্ষাগত দর্শন। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রুশো এবং জন ডিউইয়ের অবদান, এগুলো তোমাদের পড়তে হবে। এরপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে, তোমাদের সিলেবাস দেখে মনে হতে পারে ছোট, কিন্তু অনেক বড় সিলেবাস। সংক্ষিপ্ত আকারে অনেক বড় সিলেবাসকে তুলে ধরা হয়েছে। দেখো, ইউনিট 3 সোশিওলজি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় সমাজবিজ্ঞান। এ অংশে তোমাদের রয়েছে শিক্ষার সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান, সামাজিকীকরণ এবং সামাজিকীকরণের প্রক্রিয়া। তারপরে বি অংশে রয়েছে সামাজিক গোষ্ঠী, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক গতিশীলতা এবং সামাজিক পরিবর্তন। তারপরের প্রশ্ন রয়েছে সি অংশে তোমাদের রয়েছে সমসাময়িক সমস্যা, বিশ্বায়ন, বেসরকারীকরণ, ক্ষমতায়ন, নারী ও অন্যান্য সুবিধা বঞ্চিতদের, আর স্বনির্ভরতা বৃদ্ধি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এই সিলেবাস ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে।
আমাদের কাছে কোনো রকমের দামাদামি হয় না, একই প্রাইসে তোমাদের সংগ্রহ করতে হবে। যদি নোটস সংগ্রহ করতে চাও তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নইলে তোমাদের যোগাযোগ করার প্রয়োজন নেই। তোমরা এই সিলেবাস ধরে তোমরা নিজেরা পড়াশোনা করতে পারো, আমাদের এই ভিডিও ফলো করতে পারো। আর যদি নোটস সংগ্রহ করবো মনে করো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে নোটসগুলো তোমাদের সংগ্রহ করতে হবে। এই সিলেবাস অনুযায়ী তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে আমাদের ইউনিভার্সিটিতে। আমাদের এই সংস্থায় সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ হয়। তাই আমরা যদি এই নোটসের বিনিময়ে টাকা তোমাদের কাছে কিছু কিছু অংশ না নিই তাহলে আমাদের পক্ষে খরচ তোলা সম্ভব হবে না, আমাদের পক্ষে কাজ করাও সম্ভব হবে না। কারণ যারা কাজ করে প্রত্যেকেই বেতন নেয়, বেতন ছাড়া কেউ বছরের পর বছর কাজ করবে না, সেটা কখনোই সম্ভব নয়, কারো পক্ষেই সম্ভব নয়। তাই তোমরা নোট সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করবে, পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি হোয়াটসঅ্যাপে দেবে এবং লিখে দেবে সিধো কানহো বিরসা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর। তাহলেই তোমাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নোত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এই নোটসের উপরে ওয়াটারমার্ক দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, এগুলো কিন্তু থাকবে। অনেকে তোমরা বলো এগুলো বাদে দিতে, কিন্তু কখনোই আমাদের সংস্থার প্রচার ছাড়া কখনোই আমরা কাউকে নোটস দেব না। যদি সেই রকম তোমাদের মনে হয় তাহলে তোমরা নোটস সংগ্রহ করবে না বা পেমেন্ট করবে না। আমাদের ওয়াটারমার্ক এবং ফোন নাম্বার পিডিএফ কপির প্রত্যেকটি পেজে দেওয়া থাকবে। এবার দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 ইউনিট 1-এর তোমাদের শিক্ষার অর্থ, প্রকৃতি ও পরিধি এই অংশ থেকে তোমাদের সাজেশনের প্রথম প্রশ্ন। শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো, শিক্ষার কার্যাবলীগুলি লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষা বলতে কি বোঝো, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এরপরে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি, সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা ত্রুটিগুলি লেখো। এই প্রশ্নটি অতটি গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা একটু দেখে রাখতে পারো। তোমরা এখানে যে প্রশ্নগুলো সাজেশনে দেখতে পাচ্ছ এগুলো সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা সংগ্রহ করতে চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 250 টাকা পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বলতে কি বোঝো, সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে শিক্ষা কি, বা শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার কাজ বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। অনেক অথবা দেওয়া রয়েছে কারণ বিভিন্নভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা অথবা আকারে একত্রে তুলে ধরেছি। 6 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। এরপরের প্রশ্ন এটি অথবা প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বিবৃত করো। তারপর 7 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে এটি কি আলাদা, অর্থাৎ শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। একই প্রশ্ন। তারপরে আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয়ের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। তারপর ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি লেখো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে 10 নম্বর প্রশ্ন, অনানুষ্ঠানিক শিক্ষা বলতে কি বোঝো, অনানুষ্ঠানিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, অনানুষ্ঠানিক বা অপ্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। দূরাগত শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথাগত বা নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত বা অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্যগুলি লেখো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ইউনিট 2 থেকে ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জৈন দর্শনের দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, জৈন দর্শনের জ্ঞানতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব আলোচনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শিক্ষা দর্শনের মূল তত্ত্বসমূহ আলোচনা করো, অথবা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো, অথবা বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক মার্গ ও 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে বি অপশান থেকে পাশ্চাত্য দর্শনের স্কুল থেকে আদর্শবাদ বা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো।
এখানে অথবা প্রশ্ন আছে, দেখে নিতে পারো। বা তারপর বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। আমাদের কাছে যদি নোট সংগ্রহ করো তাহলে বেশি উপকৃত হবে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলো কিভাবে উত্তর লিখতে হয় সেগুলো আমাদের পিডিএফে উত্তর রেডি করা রয়েছে। বাস্তববাদ ও আদর্শবাদকে আলাদা ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। অথবা অপ্রয়োগবাদীদের মতে শিক্ষার লক্ষ্য ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মহান শিক্ষাবিদ থেকে প্রশ্ন, স্বামী বিবেকানন্দ থেকে, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। অথবা শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি ও শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, নারী শিক্ষা ও গণশিক্ষা বিষয়ে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করো। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম, বর্তমান যুগে শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, প্রচুর অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট ওই প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিশ্ব ভারতী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার রুশো থেকে প্রশ্ন, রুশো শিক্ষা দর্শন সংক্ষেপে বিবৃত করো। তারপর রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তারপর জন ডিউই থেকে প্রশ্ন, জন ডিউই শিক্ষা দর্শন, শিক্ষার লক্ষ্য, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, পাঠ্যক্রম এবং বর্তমান যুগের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। তারপর প্রশ্ন, ল্যাবরেটরি স্কুলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে সোশিওলজি ইন এডুকেশন থেকে তোমাদের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র, পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়, শিক্ষা ও সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে সামাজিকীকরণ ও প্রক্রিয়া থেকে প্রশ্ন, সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কি বোঝায়, বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখে নাও। তারপরের প্রশ্ন, সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো। সামাজিক শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়, পরিবারের ভূমিকা আলোচনা করো। আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। তারপরে বি থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক গোষ্ঠী থেকে প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, তাৎক্ষণিক গোষ্ঠী কাকে বলে, তাৎক্ষণিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি ও শিক্ষাগত তাৎপর্য লেখো। এরপরে সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক গতিশীলতা থেকে প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাস করো। সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। সামাজিক গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতার শিক্ষার ভূমিকা কী। 8 নম্বর প্রশ্ন, সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়, সামাজিক গতিশীলতার কারণগুলি লেখো। সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি আলোচনা করো। তারপর প্রশ্ন, সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। তারপর 10 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি লেখো। সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরে সি থেকে এবং লাস্ট অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, বিশ্বায়ন কি, বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার সাথে বিশ্বায়নের সম্পর্ক কি বা সম্পর্ক আলোচনা করো। ভারতের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের কারণ আলোচনা করো।
সামাজিক পরিবর্তন ও শিক্ষায় বেসরকারীকরণের ধারণার সম্পর্ক আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদের অনেক বড় সিলেবাস, দুটি পেপারের সিলেবাসকে এক জায়গায় করা হয়েছে, ফলে সিলেবাস অনেক বড়, যে কারণে তোমাদের প্রশ্নের সংখ্যাও বেশি। কারণ অল্প সংখ্যক প্রশ্ন পড়লে তোমাদের কমন পাওয়া ভীষণ টাফ হবে। কারণ তোমাদের ইউনিভার্সিটিতে প্রতিটি বিষয়েরই সিলেবাস কিন্তু দ্বিগুণ সিলেবাস অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, যে কারণে ভীষণ তোমাদের টাফ এই সিলেবাস অনুযায়ী সাজেশন তৈরি করা। তাই তোমরা চেষ্টা করবে আমাদের যে প্রশ্নগুলো দিলাম, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে পড়বে। এরপরে দেখো প্রশ্ন উত্তরের পিডিএফ কপি। এটি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি, এখানে দেখতে পাচ্ছ। ইউনিট অনুযায়ী পরপর তোমরা যেভাবে প্রশ্ন দেখলে সেই অনুযায়ী পরপর এখানে উত্তর লেখা রয়েছে। তোমাদের সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে, কিভাবে প্রশ্ন আসলে, কোন অংশে প্রশ্ন আসলে কোন অংশ লিখতে হবে, সেইগুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আর এই আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে যে প্রচুর টাকা তোমরা ব্যয় করছো এবং প্রচুর সময় ব্যয় করছো, সেই সময় ব্যয় করার প্রয়োজন হবে না। আমাদের এই নোটসগুলো মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। এডুকেশন মেজর পেপারের জন্য কমপ্লিট নোটস পেয়ে যাবে, এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, কোনো কিচ্ছু প্রয়োজন হবে না। আর তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর রেডি করার জন্য বই কিনতে যাও, তাও তোমাকে 2-3টি রাইটারের বই কিনতে হবে, যে বইয়ের মূল্য 2-3টি বই কিনতে গেলে প্রায় 1000 টাকা তোমাদের লেগে যাবে। তারপরে সেখান থেকে তোমাকে নোটস তৈরি করতে হবে, প্রচুর সময়ের ব্যাপার, যেটা তোমাদের পক্ষে অনেকটাই অসম্ভব হয়ে যাবে। আর তোমরা যদি টিউশন পড়তে বা কোচিং সেন্টারে যাও, সেখানেও তোমাদের অনেক টাকা ব্যয় হবে। যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, সেগুলো হিসাব করতে গেলে তোমরা বুঝতে পারবে কত টাকা খরচ হয় একটা সেমিস্টারে একটি বিষয়ের নোট সংগ্রহের জন্য। আমাদের কাছে প্রতি পেপারের নোটস পেয়ে যাবে, তবে যে বিষয়গুলোর ছেলে মেয়েদের চাহিদা আছে সেইগুলো আমরা তৈরি করি, কারণ আমাদের খরচ তোলা মুশকিল হচ্ছে। তাই তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আমরা যদি খরচ তুলতে পারি, পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পাবে। আর যদি খরচ তুলতে না পারি, তাহলে আমাদের পক্ষে নোটস তৈরি করা সম্ভব নয়, কারণ প্রচুর টাকা আমাদের খরচ হয়। সেই খরচ তোলা সম্ভব না হলে কেউই কখনো কোনো কাজ করবে না। তাই তোমরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে, বন্ধুদের জানাবে, বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা একদম টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো টেনশন তোমাদের করতে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই ছোটাছুটি না করে, শুধু সময় ব্যয় না করে তোমরা আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। তোমরা ডেমো দেখতে চাও, এখানে দেখে নাও, পুরোটাই কম্পিউটার টাইপ, এর সঙ্গে ওয়াটারমার্ক এবং মোবাইল নাম্বার যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে দেওয়া থাকবে, চ্যানেলের ওয়াটারমার্ক দেওয়া থাকবে, কিন্তু সেই ওয়াটারমার্ক খুবই হালকা, সেগুলো বোঝা যাবে না, প্রিন্ট আউট বের করলে সেই ওয়াটারমার্ক বোঝা যাবে না। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।